বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, প্রাক্তন নেতৃত্ব ভট্টাচার্য অমর রহে, ভট্টাচার্য লাল সালাম, ভট্টাচার্য অমর রহে, কমরেড বাদল দত্ত, গঙ্গোপাধ্যায়, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সালাম, কমরেড আবাস রায় ঘোষ, কমরেড পলাশ দাস, আমরা ভুলিনি ভুলবো না, সংগঠনের প্রাক্তন নেতৃত্ব থেকে কমরেড আদিত্য সমন্বয়রা আমরা ভুলছি না ভুলবো না, আমাদের আমাদের মধ্যে আরো অনেক ছাত্রীরা উপস্থিত আছেন, কমরেডরা উপস্থিত হয়েছেন। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লালে লাল লাল সালাম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লালে লাল লাল সালাম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তোমার দেখানো পথেই আমরা চলবো চলবো চলছি চলবো, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লালে লাল লাল সালাম, কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় জানাই লালে লাল লাল সালাম, ভালোবেসেছিল মেঘ, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বলল, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। পথ চিনতে হয়, বেছে নিতে হয় লক্ষ্য, এগোতে হয় ধীর, ভালো মন্দের ফারাক হতে হয় স্পষ্ট। সারা বিশ্বে যখন সমাজতন্ত্র স্বপ্ন দেখাচ্ছে সব হারাদের বিশ্বজয়, তখন একদল যুবক গলিপথ থেকে মিছিল এসে পড়ল বড় রাস্তায়। স্লোগান উঠল সারা বিশ্বের মুক্তিকামী মানুষের সাথে। অনেক কিছু পারা শেষ নহে যে, শেষ কথাকে বলবে আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলবে, শেষ নহে যে, শেষ কথাকে বলবে। ক্ষুদ্র দেশে রক্তের অক্ষর বন্ধু আজকে বিদায়, মেটেছ উঠল যে হাওয়া ছড়ো, ঠিকানা রইল এবার মুক্ত স্বদেশেই দেখো। সুখী সমৃদ্ধশালী দেশ গঠনের লক্ষ্যে স্বাধীনতা লাভের পরবর্তী সময়ে আমাদের দেশে যুব আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা হয়। যুব সমাজ আশা করেছিল কল্যাণকামী রাষ্ট্রে জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি অর্থনৈতিক সামাজিক জীবনের সমস্ত ক্ষেত্রে নতুন ভোর আসবে। শোষণ নির্যাতন অসাম্যের অবসান, প্রতিষ্ঠিত হবে সমাজতান্ত্রিক ব্যবস্থা। গণতান্ত্রিক দেশে যুবরাই হবে দেশের মূল কাণ্ডারি। থাকবে না বেকার, সবার হাতে কাজ, সবার পেটে ভাতের সংস্থান হবে। কিন্তু বাস্তবে দেখা গেল স্বাধীন দেশে মজুমদার মহাজনরায় হত্যা করে। সুখী সমৃদ্ধশালী দেশ গেল অর্থাৎ। কিন্তু সেই সময় দেশের বামপন্থী প্রগতিশীল যৌবন থেমে থাকে, দাবি আদায়ের লক্ষ্যে প্রতিষ্ঠা করে
প্রথম সর্বভারতীয় যুব সংগঠন AIYF। 1968 আন্দোলনের 9 বছর অতিক্রান্ত। শহীদের রক্তে তখনও মাটি ভেজা। দুর্বার গতি নিয়েছে সরকার বিরোধী আন্দোলন। চিন্তা চেতনা মননে অগ্রগণ্য প্রগতিশীল বামপন্থী যুব সম্প্রদায় তুমুল কল্লোলে ভাঙছে সরকারের একের পর এক দাবি। সে এক স্বপ্ন সম্ভবাকার। 7 থেকে 9 জুন কলকাতার ত্যাগরাজ হলে জন্ম নিল সংশোধনবাদ সংকীর্ণতাবাদ মুক্ত বৈজ্ঞানিক সমাজতন্ত্রের আদর্শে বিশ্বাসী যুবদের সংগঠন গণতান্ত্রিক যুব ফেডারেশন, যার একটি সমাজ পরিবর্তনের রাজনৈতিক মতাদর্শ আছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্বাচিত হলেন কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য, সভাপতি কমরেড দীনেশ মজুমদার। সিদ্ধান্তে বিধানসভা নির্বাচনে প্রথম অংশগ্রহণ কাশীপুর কেন্দ্রে। জয়লাভের পরে পার্টির নির্দেশ, কালই মন্ত্রিসভার শপথে অংশগ্রহণ করতে হবে, প্রস্তুত থাকো। অবিভক্ত বঙ্গপ্রদেশে ঠাকুরদা কৃষ্ণমোহন স্মৃতিতীর্থ লিখেছিলেন বিখ্যাত পুরোহিত দর্পণ সংকলন গ্রন্থ। তাঁরই পৌত্র DYF কর্মী বুদ্ধদেব ভট্টাচার্য যৌবনে সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে লড়াই করেছেন। মন্ত্রী হয়ে তিনি চাষি ক্ষেতমজুরের ছেলে মেয়েকে চাকরি দিতে শিল্পায়ন করেছিলেন। স্লোগান দিয়েছিলেন, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। মাত্র 33 বছর বয়সে বামফ্রন্টের মন্ত্রিসভায় তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী হয়েছিলেন। 1977 থেকে 82 পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ মন্ত্রী। 1987 থেকে 96 তথ্য ও সংস্কৃতি মন্ত্রী, মাঝে খানিক বিরতি। তারপর 1996 থেকে 1999 আবার তথ্য সংস্কৃতি মন্ত্রী। ধ্রুপদী চলচ্চিত্র, নাটক, কবিতা, চিত্রকলা, অনুবাদ সাহিত্য থেকে পরীক্ষা নিরীক্ষামূলক সাহিত্যের অঙ্গনে রবীন্দ্র রচনা থেকে মার্ক্সবাদী তত্ত্ব, মহাকারণের প্রশাসনের অলিন্দ থেকে ব্রিগেডের জনসমুদ্রে অবলীলায় তার মতো বিচরণ করেছেন এমন রাজনীতিবিদ বাংলার রাজনীতির ইতিহাসে দ্বিতীয় কেউ নেই। তার হাত ধরেই বাংলার প্রথম মাল্টিপ্লেক্স নন্দন। তিনি কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের হোতা। বই ছিল তার যাপন সঙ্গী। 1998 সাল 5 দিনের মাথায় আগুনে ভস্মীভূত কলকাতা আন্তর্জাতিক বইমেলা। প্রকাশক, লেখক, পাঠক, ডেকোরেটর সবাই হতভম্ব, স্তব্ধবাক। এখন কি হবে? ম্যাজিশিয়ানের মতো পাশে এসে দাঁড়ান তথ্য ও সংস্কৃতি মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ফিনিক্স পাখি হয়ে জেগে ওঠে বই মেলা। ইতিহাস কোনোদিন ভুলতে পারবে না কবি সাহিত্যিক বুদ্ধদেব ভট্টাচার্যকে। ইতিহাস কোনোদিন অস্বীকার করতে পারবে না বুদ্ধদেব ভট্টাচার্যের হাতে পুনর্জন্ম লাভ করেছিল কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ইতিহাসে লেখা থাকবে রবীন্দ্র, গিরিশ, মধুসূদন, শিশির, দীনবন্ধু সহ প্রায় 24টি অডিটোরিয়াম সহ জেলায় জেলায় একাধিক মঞ্চ নির্মিত হয়েছিল বুদ্ধদেব ভট্টাচার্যের মন্ত্রিত্বে। লোকশিল্পের পুনরুজ্জীবন সম্ভব হয়েছিল অনেকটাই। লিটল ম্যাগাজিন ছোট নাটকের দলকে সরকারি সাহায্য ও উৎসাহ দিয়ে গেছেন নিরন্তর। কখনো কোনো ফতোয়া জারি করেননি, কারণ আন্তরিকভাবেই বিশ্বাস করতেন শত ফুল বিকশিত হোক। বুদ্ধদেব ভট্টাচার্য কবিতায় লিখেছিলেন, প্রাচীনেরা ভালোবাসতেন প্রাকৃতিক সৌন্দর্যের গান, বরফ ও ফুল, চাঁদ ও হাওয়া, কুয়াশা, পাহাড় আর নদী। এখন কবিতায়
লোহা আর ইস্পাতও আসুক, কবিদেরও শিখতে হবে আক্রমণের নেতৃত্ব দিতে। বুদ্ধদেব ভট্টাচার্য আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন এবং স্বপ্ন দেখেছিলেন লোহা ইস্পাতের কারখানায় কাজ করবে বাংলার সৃজনশীল যৌবন। বাংলার শিল্পায়নের ইতিহাসে বুদ্ধদেব ভট্টাচার্য এক পথ প্রদর্শকের নাম। 2000 সালে তিরুবনন্তপুরমে পার্টির বিশেষ সম্মেলন শেষে কলকাতায় ফিরে জ্যোতি বসু মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দিলেন। মুখ্যমন্ত্রী হলেন গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধবাবু বলতেন, কিছু করতে পারি বা না পারি, সবার কথা শোনা দরকার। মানুষ কি বলতে চায় আগে হয়তো এড়িয়ে যেত, এখন সবার কথা শুনি। সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করি, না পারলেও মানুষ ভাবে উনি চেষ্টা তো করেছেন। একাধারে রাজনীতিবিদ, প্রশাসক এবং উন্নয়নকামী নেতা হিসাবে তিনি বাংলার অর্থনৈতিক ও সামাজিক জীবনে গভীর ছাপ রেখে গেছেন। আমার হাতে কাজ চাই স্লোগানকে সামনে রেখে তিনি রাজ্যের অর্থনীতিকে পুনর্গঠনের মিশনে নামেন। তার লক্ষ্য ছিল বাংলার প্রতিটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা। ছেলে মেয়েগুলো একটু ভালো লেখাপড়া শিখেছে, কম্পিউটারটা জানে, ইংরেজি জানে, তারা কোথায়? তাদেরকে আবার ছুটতে হবে বাঙালুরে গিয়ে। 2001 সাল বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে জয়যাত্রা আরম্ভ হলো তথ্য প্রযুক্তি শিল্পে। একে একে বাংলার জমিতে এলো উইপ্রো, ইনফোসিস, টিসিএস, IBM, কগনিজেন্ট, ক্যাপজেমনি, প্রাইস ওয়াটার হাউস কুপার্সের মতো বিখ্যাত তথ্য প্রযুক্তি সংস্থা। তৈরি হলো নিউ টাউনের DLF বিল্ডিং, সেক্টর 5। 2006 সালে বাংলায় তথ্য প্রযুক্তির শিল্পে কাজ করতেন 35,000 মানুষ। 2010 সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় 1 লক্ষ। আজকে বাংলায় তথ্য প্রযুক্তির সাফল্যের ইতিহাস জানতে হলে, সল্টলেকের বিকাশ জানতে হলে, টেক হাবের ব্লুপ্রিন্ট জানতে হলে আমাদের ফিরে যেতে হবে বুদ্ধদেব ভট্টাচার্যের মননের কাছে। আমি এমন কোন উদ্যোগ নেব যাতে অনেক ধরনের ছেলেরা চাকরি পেতে পারেন এবং সে যে নিয়ম নীতি আছে দেশে, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে। ধরুন আমরা হলদিয়া পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স করেছি, আজকে ডাউনস্ট্রিমে 400 কারখানা হয়েছে, 12,000 ছেলেমেয়ের চাকরি পেয়েছে। আমি দাবি করবো না আমি চাকরি পেয়েছি। আমরা চাই এইভাবেই আরো হলদিয়া হোক, আকর্ষণিক হোক, আরো বাণিজ্য বাড়ুক। ইনফরমেশন টেকনোলজিতে এখন আমাদের সাইন্টিফিক সেক্টরে 2টো সেক্টর ভর্তি হয়ে গেছে, সেখানে নতুন ছেলে মেয়েরা কাজ করছে। এই কর্মসংস্থান সৃষ্টি করতে হবে, এটি আমাদের এই সমস্যা, আমাদের সারা দেশের সমস্যা। আমাদের আবার বাড়তি সমস্যা এই কারণে যে আমাদের দেশে যেহেতু আমাদের রাজ্যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ থেকেই চাকরি হয়, সরকারি চাকরি, কিছু বেসরকারি সংস্থানও নেয়, তাই জন্য সেখানে সংখ্যাটা অনেক বেশি। লক্ষ্যটা হওয়া উচিত আমি বেকারিত্বকে কি করে আঘাত করবো, আমার সামগ্রিক পরিকল্পনা। 1991 থেকে 2008 সালের মধ্যবর্তী সময়ে শিল্প বিনিয়োগে রাজ্য উঠে আসে 3 নম্বরে। 2001 সালে বিনিয়োগ হয় 2,194 কোটি 54 লক্ষ টাকা। 2002 সালে বিনিয়োগ হয় 2,326 কোটি টাকা। 2003 সালে বিনিয়োগ হয় 2,335 কোটি টাকা। 2004 সালে 2,244 কোটি টাকা। 2010 সালে 15,052 কোটি 23 লক্ষ। সপ্তম বামফ্রন্ট সরকারের সময় একে একে ইস্পাত, অটোমোবাইলস, পেট্রোকেম, ম্যানুফ্যাকচারিং শিল্প আসতে আরম্ভ করে। বুদ্ধদেব ভট্টাচার্যের মূল মন্ত্র ছিল কাজের সুযোগ তৈরি করা। তিনি মন থেকে বিশ্বাস করতেন কর্মহীন বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করতেই হবে, আর রাজ্যের অসংখ্য বেকার যুবক যুবতীর কর্মসংস্থান শিল্পায়ন ছাড়া সম্ভব নয়। তিনি বলতেন বাংলার মাটি শিল্পের জন্য প্রস্তুত এবং আমরা সেই শিল্পের মাধ্যমেই কর্মসংস্থান নিশ্চিত করব। তথ্য প্রযুক্তি বিপ্লবের পাশাপাশি ভারী শিল্পের বিকাশেও উদ্যোগী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি অনুভব করেছিলেন শুধু তথ্য প্রযুক্তি শিল্প দিয়ে পর্যাপ্ত কর্মসংস্থান হবে না,
সব হাতে কাজ দিতে হলে রাজ্যে স্থাপন করতে হবে ভারী শিল্প, অটোমোবাইল শিল্প। 18ই মে 2006 রাজভবনের উঠোনে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। সেদিন সন্ধ্যায় শিল্পপতি রতন টাটাকে পাশে বসিয়ে ঘোষণা করলেন, রাজ্যে প্রতিষ্ঠিত হবে অটোমোবাইল কারখানা। আর পিছনে নয়, এবার সামনে এগিয়ে যাওয়ার কথা। সব হাতে কাজের ব্যবস্থা। কাজের জন্য আর কাউকে যেন ভিন রাজ্যে যেতে না হয়, এই লক্ষ্যে তার সরকার দ্রুত শিল্পায়নের পথে হাঁটে। সিঙ্গুরে ন্যানো প্রকল্প বাংলার শিল্প ইতিহাসে একটি মাইল ফলক হতে পারত। প্রায় 10,000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো এই প্রকল্পের মাধ্যমে। একইভাবে শালবনীর জিন্দাল প্রকল্পে ভারী শিল্পের বিকাশের সম্ভাবনা ছিল। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে এশিয়ার বৃহত্তম ইস্পাত শিল্প গড়ার স্বপ্ন দেখেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। 2008 সালের 2রা নভেম্বর ইস্পাত প্রকল্পের শিলান্যাস করেন বুদ্ধদেব ভট্টাচার্য। শিলান্যাস অনুষ্ঠান থেকে ফেরার পথে শালবনী ও মেদিনীপুরের মাঝে তার কনভয় লক্ষ্য করে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটানো হয়। অল্পের জন্য প্রাণে বাঁচে, কিন্তু উন্নয়ন বিরোধী রাজনীতি বাংলার শিল্পায়নের পথ রুদ্ধ করে দেয়। সিঙ্গুরে জমি আন্দোলনের নামে ন্যানো প্রকল্পকে ব্যর্থ করে দেওয়া হয়। শালবনীর জিন্দাল প্রকল্প থেমে যায় রাজনৈতিক সহিংসতার কারণে। হাজার হাজার বেকার যুবকের স্বপ্ন ভেঙে পড়ে। এই সিঙ্গুরে এতদিনে কি হতো? বিশাল কারখানা মাথা দাঁড়াতে হতো, বিশাল কারখানা, তার সঙ্গে যন্ত্রাংশের কারখানা, অ্যান্সিলিয়ারিজ যেটাকে বলে। সিঙ্গুরের চেহারা পাল্টে যেত, হুগলি জেলার চেহারা পাল্টে যেত। আমরা একটু করেছিলাম, আমরা আবার পারবো, আমরা আবার পারবো, আমরা ওই পথেই যাবো। শালবনীতে শুনলেন আপনারা 20-30 কোটি টাকার ইস্পাত কারখানা এতদিনে হয়ে যেত। পশ্চিম মেদিনীপুর এতদিনে হয়ে যেত ওই কারখানা, সব অন্ধকার হয়ে গেল, শ্মশান হয়ে গেল। এই চলতে পারে না। 2011 সালের পর বাংলার শিল্পায়ন কার্যত থমকে গেছে। কর্মসংস্থানের সুযোগ না থাকায় যুব সমাজ বাধ্য হয়ে ভিন রাজ্যে কাজের সন্ধানে পাড়ি দিচ্ছে। বাংলার শিল্পায়ন বন্ধা ভূমিতে পরিণত। চেয়েছিলেন কর্মমুখর গতিময় বাংলা, তার স্বপ্নের বাংলায় এখন শ্মশানের নীরবতা। বেঁচে থাকার অসম লড়াইয়ে যৌবন পরিযায়ী হয়ে আজ পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। তিনি সফল হলে এমনটা হতো, ঠিক কারখানার চিমনি থেকে ধোঁয়া বের হতো। 14 বছর ধরে এই মাঠ পড়ে আছে। এই মাঠে এখনো পর্যন্ত কোনো শিল্প, কোনো কারখানা, কোনো কিছু হয়নি। আমাদের এখানে জমি ছিল, জমি চলে গেছে, আমরা কোনো কাজকর্ম নেই, আমরা অন্য কাজে লিপ্ত হয়েছি। আমাদের এলাকার বেকার ছেলেরা ভিন রাজ্যে কাজে যাচ্ছে, তারা কোনো নিরাপত্তা পাচ্ছে না। ভিন রাজ্যে যে খুব কষ্টে দিন কাটাচ্ছে, আমাদের রাজ্যে কোনো কাজ নেই। আজ শিল্প যে কী কারণে প্রয়োজন রাজ্যে, সেটা এই বক্তব্য সাবজেক্ট কেন্দ্রটাকে দেখে এটা আমরা বুঝতে পারি। ক্লাসরুমের ওয়ালে বাক্যবন্ধ লেখা ছিল 2 মনে গেঁথে গিয়েছিল। ব্যবহার করেছিলেন রাজ্যের কর্মসংস্কৃতি উন্নয়নে। বন্ধ করেছিলেন স্কুল ছুট, কমেছিল বাল্য বিবাহ। স্মৃতিকথায় লিখেছেন, আমি সুন্দরবনের স্কুলের মেয়েদের সরকারের দেওয়া সাইকেল হাতে নিয়ে মুখ চোখ দেখেছি। তারা বিশ্বাস করতে পারেনি এবার কষ্ট করেও পড়াশোনা চলবে, আত্মমর্যাদা নিয়ে। তাই তো তার সময়ে ছেদ পড়েন স্বচ্ছতার সাথে ধারাবাহিক SSC নিয়োগ। বুদ্ধদেব ভট্টাচার্য আলোক উন্নয়নের কাজ করে গেছেন আজীবন। আমরা
তাঁর পথেই হাঁটি, তার দেখানো পথেই আমরা এগোব। সব হাতে কাজ, সব পেটে ভাত, এই লক্ষ্যে আমাদের অবিরাম পথ চলা। সামনে লড়াই, সামনে লড়াই। এ লড়াই লড়তে হবে, লড়তে তো হবেই। এ লড়াই লড়তে হবে, এ লড়াই জিততে হবে। সেদিন আজকে বিদায়, এ দুর্ভাগা চায় যদি কভু শুধু ভুল করে মনে রাখো মোরে। বিলুপ্ত সার্থক মনে হবে দুর্ভাগা। বিস্মৃত শৈশবে যে আধার ছিল চারিদিকে, তাই কি নিভিতে আবার আপন করে পাব। ব্যর্থতার চিহ্ন এঁকে যাব স্মৃতির মর্মরে। প্রভাত পাখির কলস্বরে যে লগ্নে করেছি অভিযান, আজ তার তিক্ত অবসান। তবু তো পথের পাশে পাশে প্রতি ঘাসে ঘাসে লেগেছে বিস্ময় সেই মুহূর্ত। দুনিয়ার ভবিষ্যৎ আমেরিকা নয়, বামপন্থা। ভারতের ভবিষ্যৎ প্রতিক্রিয়াশীল দক্ষিণপন্থী বা বিজেপি বা আরএসএস নয়, বামপন্থা। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ দুর্নীতিবাজ, দুষ্কৃতি রাজ অন্য কেউ হতে পারে না। তাদের নামও আমরা নিতে চাই না আজকে আমাদের এই শপথের সভা থেকে। পশ্চিমবঙ্গের ভবিষ্যৎও বামপন্থা। তাই আদর্শের মৃত্যু হয় না। অস্ত্রবলের থেকেও বড় মতাদর্শ। এই আদর্শ নিয়েই আমরা পথ হাঁটা শুরু করেছিলাম। বামপন্থার কখনো মৃত্যু হয় না এবং এটা ঐতিহাসিকভাবেই সত্য, অনিবার্য। নতুনভাবে বামপন্থার উত্থান ঘটছে দুনিয়া, দেশে, পশ্চিমবঙ্গের মাটিতে। 14 তারিখের রাত, তারপরে আজ বাইরের রাস্তায় নতুনের জন্য নতুনভাবে এগোতে হবে। তাই আমাদের স্লোগান, আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সম্পাদক বুদ্ধদেব ভট্টাচার্যের স্লোগান, সামনে লড়াই, তৈরি হও। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য লাল সেলাম। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য অমর রহে। কমরেড বুদ্ধদেব ভট্টাচার্য তোমায় আমরা ভুলছি না, ভুলবো না। কমরেড বুদ্ধদেব